আমাদের কায়রো ভ্রমণের সময় ট্রাম উল্টে পড়ার জায়গাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাটা রসিয়ে রসিয়ে দেখছি। এমন সময় দলের একজনের হুঁশ হলো 8টায় যে আমাদের ট্রেন ধরতে হবে। আমাদের দেহমন কিন্তু ওই রণাঙ্গন থেকে তখন কিছুতেই সরছিল না, কারণ ইতিমধ্যে দেখি ট্রামটি কি পদ্ধতিতে ফের লাইনে তোলা যায় তাই নিয়ে দুইটি দলের সৃষ্টি হয়েছে। যারা ডিপো থেকে এতক্ষণে এসে পৌঁছেছে তারা বাতলাচ্ছে এক প্রকারের রণকৌশল, আর সবকটা ট্রামের ড্রাইভার কন্ডাক্টরের দল সে রণকৌশলের বিরুদ্ধে ঘোষণা করছে অন্য জিহাদ। ব্যাপারটা তখন এমনই চরমে পৌঁছেছে যে উভয় পক্ষ তখন লোহার ডান্ডা হাতে করে মুখোমুখি হয়ে সদম্ভে সগর্ভে সর্বপ্রকারের আস্ফালন কর্ম সুষ্ঠু পদ্ধতিতে শনৈ শনৈ এগিয়ে নিয়ে চলেছে। দুই দলের পেছনে দাঁড়িয়ে আছেন ট্রামের যাত্রী এবং রাস্তার লোক, আর রাস্তার ছোঁড়ারা আলখাল্লা উড়িয়ে তাদের চতুর্দিকে পাই পাই করে ঘুরছে, বোঁ বোঁ করে মধ্যিখান দিয়ে ইস্পার উস্পার হয়ে যাচ্ছে। ধরা পড়ে কখনো বা দু একটা চড় থাপ্পড়ও খাচ্ছে। একটা ফার্স্ট ক্লাস লড়াইয়ের পূর্বরাগ কিংবা পূর্বাভাস। কিন্তু হাই, পৃথিবীর কত সকর্মই না অসম্পূর্ণ রেখে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এই যে আমি প্রতিজ্ঞা করেছিলুম নিধিরামকে একদিন মোকামাফিক আচ্ছা সে উত্তম মধ্যম দেব, তার পূর্বেই তো ম্যাট্রিক পাশ করে স্কুল ছাড়তে হলো, আর নিধের আজকেলটা ফেল মেরে পড়ে রইল স্কুলে। কি অন্যায় অবিচার! নিধেটা লেখাপড়ায় একটা আস্ত বিদ্যাসাগর, সে কথা জানি। আরও কত খাটাসও তো ম্যাট্রিক পাশ করে, ও করলেই বা কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত, আমিও তো দুটো কিল মারার সুযোগ পেতুম। এইসব অবিচার দেখে সংসারের প্রতি আমার তখন ঘেন্না ধরে গিয়েছিল। আজও তাই হলো। দলের লোকের তাড়ায় তখন আর বেশি সময় হাতে নেই, ট্যাক্সি নিতে হলো। বুকিং অফিসের সামনে যাত্রার দলের হনুমানের লেজের মতো প্যাঁচ পাকানো কিউ। কেউ কেউ এটাকে ইউ বলে বলে ডাব্লুও বলে থাকেন, কারণ জায়গার অভাব থাকলে কিউ সচরাচর এইরকম শেপই নিয়ে থাকে। অথচ গাড়ি ধরার সময় তখন মাত্র 5 মিনিট। আবুল আশফিয়া কিউয়েতে দাঁড়ালেন। আমি তাকে বললাম, ট্রেন নির্ঘাত মিস। তিনি বললেন, আপনারা স্টেশনে যান। স্টেশনে তখন কোন প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে তার খবর নিয়ে যখন সেই প্ল্যাটফর্মের মুখে দাঁড়ালাম, তখন গেট চেকার ভাঙা ভাঙা ইংরেজিতে শুধালো, আপনারা কোথায় যাবেন? পোর্ট সাইড, সমবেত সঙ্গীতে। তবে ট্রেনে গিয়ে আসন নিচ্ছেন না কেন? তাই শুনে পড়িমড়ি হয়ে একদল দিল ছুট ট্রেনের দিকে, আরেক দল যাবে কি যাবে না, এইভাবে না যথ না তথৌ হয়ে রইল দাঁড়িয়ে। নড়লুম না আমরা তিনজন, পল, পার্সি আর আমি। পল বলল, আমাদের টিকিট এখনো কাটা হয়নি। চেকার ছোকরা বলল, আপনারা যান। মনে হলো ছেলেটি বুদ্ধিমান, আমাদের চেহারা ছবি দেখে বুঝেছে আমরা ফাঁকি দিয়ে গাড়ি চড়ার তালে নেই। আমরা যখন পয়সা দেবার জন্য তৈরি তখন আমাদের ঠেকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমার মন তখন যাবো যাবো করছে। তখন পলের কথাতে বুঝলুম সে কতখানি ভদ্র ছেলে। আমাকে বলল, আবুল আশফিয়াকে ছেড়ে আমরা যাব না। সেই উৎকট সংকটের সময়ও আমার মনে পড়ল ধর্মরাজ যুধিষ্ঠিরও বিশেষ অবস্থায় স্বর্গে যেতে রাজি হননি। আমাদের চোখের সামনে স্টেশনের বিরাট ঘড়ি, সেটা তখন দেখাচ্ছে 7:59। কলাপসিপল গেটের ভেতর দিয়ে দেখছি আমাদের ট্রেনের গার্ড বিরচিত ধীর পদে টহল দিচ্ছে, আর মাঝে মাঝে ট্যাগ ঘড়ির দিকে তাকাচ্ছে। মিশর তো প্রাচ্য দেশ, আরামের দেশ, অপরচুনিটির দেশ। ওরা আবার সময় মতো গাড়ি ছাড়ার যাবনিক পদ্ধতি শিখল কোথা থেকে? সংসারের অবিচারের প্রতি আবার আমার ঘেন্না ধরল। ট্রেন তো বাবা সর্বত্রই নিত্য নিত্য লেট যায়। এই যে সোনার মুল্লুক ইংল্যান্ড, যার প্রশংসায় এই পোড়ার দেশের সবাই পঞ্চমুখ দশানন, সেই দেশ সম্বন্ধেই শুনেছি এক ডেলি প্যাসেঞ্জারের ট্রেন রোজ লেট যেত, এবং বেচারি তাই নিয়ে অনেক আবেদন ক্রন্দন করার পর একদিন সত্যি সত্যি কাঁটায় কাঁটায় ঠিক সময়ে ট্রেন স্টেশনে এলো। লোকটি উল্লাস ভরে স্টেশন মাস্টারকে কংগ্রাচুলেট করাতে মাস্টার বিমর্ষ বদনে বললে, এটা গতকালের ট্রেন, ঠিক 24 ঘন্টা লেট। সেই পরাণের দেশ বিলেতেই যদি এই অবস্থা, তবে এই খানদানি গেরেম ভারী মিশরে মানুষ কি শুধুমাত্র আমাদের দলকে ভ্যাংচাবার জন্যই কণ্টকে কণ্টকে ট্রেন ছাড়তে চায়? দেখি গার্ড সাহেব দোদুল্যমান গতিতে আমাদের দিকে আসছে। চেকারকে কি যেন শুধালো, তারপর উত্তর শুনে আমাকে বললে, আর তো সময় নেই, গাড়িতে উঠুন। লোকটির সৌজন্যে আমি সম্মোহিত হয়ে গেলাম। কে আমরা? আমাদের জন্য ওর অত দরদ কিসের? স্পষ্ট দেখতে পাচ্ছে আমরা মার্কিন ট্যুরিস্ট নই যে তাকে কড়া কাড়া সোনার মোহর টিপস দেব। মিশরের ট্রেন লোহা লক্করের বটে,
কিন্তু মিশরীয় গার্ডের দিল মহব্বতের খুনে তৈরি। আমি পাগলাপাড়া খুঁজছি সৌজন্য ভদ্রতার আরবি, তুর্কি, ফার্সি বাক্য, যা দিয়ে আমি তাকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ইংরেজিতে তো আছে শুধু ছাই থ্যাংক ইউ, ফরাসিতে মেসি মেসি, জার্মানেও নাকি ডঙ্কি না ডাঙ্কে কি যেন একটা আছে। কিন্তু ওই সামান্য একটা দুটো শব্দ দিয়ে গার্ড সাহেবের সৌজন্য সমুদ্রে আমার হাল পানি পাবে কেন? তবুও তেরিয়া হয়ে বলে গেলাম, আনা উস্কুরুকুম চোখ তস্কুর এদরং এফেলং খৈলি তস্কুর মিদমাহাতান কুরবান, আরও কত কি উল্টা সুল্টা। তার মোদ্দা কথা, মহাশয় যে সৌজন্য দেখালেন তা ভারতবর্ষের ইতিহাসে যুগ যুগান্তব্যাপী অবিস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু হালফিল, আমরা লৌহ বর্ম শকটে আরোহণ করতে অক্ষম, যেহেতু আমাদের পরম মিত্র চরম সখা শ্রী শ্রীমান আবুল আশফিয়া নুরুদ্দিন মুহাম্মদ আব্দুল করিম সিদ্দিকীকে পরিত্যাগ করে দেশান্তর গ্রহণ করতে সম্পূর্ণ অক্ষম। সঙ্গে সঙ্গে আরবি, তুর্কি, ফার্সি 3 ভাষাতেই বিস্তর ক্ষমা ভিক্ষা করলাম। আর মনে মনে মক্ষম চড়ছি আবুল আশফিয়ার ওপর। লোকটার কি কণামাত্র কাণ্ডজ্ঞান নেই? দলের নেতা হয়ে কোনো রকম দায়িত্ববোধ নেই? সাধে কি ভারতবর্ষ স্বরাজ্য থেকে বঞ্চিত? হঠাৎ পল পার্সি ছুট দিল। তারা আবুল আশফিয়াকে দেখতে পেয়েছে এবং আশ্চর্য, লোকটা তখনও নিশ্চিন্ত মনে রেলের এক কর্মচারীকে স্টেশনের বড় ঘড়িটা দেখিয়ে কি যেন বোঝাচ্ছে কচু, নিশ্চয় বোঝাচ্ছে ওদের ঘড়ি ফাস্ট যাচ্ছে, যা যাচ্ছে তো যাচ্ছে। সে কথা বুঝিয়ে কি তোমার টাকেতে চুল গজাবে ওদিকে ট্রেন মিস করে? কথার মাঝখানেই পল আর পার্সি পেছন থেকে তাকে দুহাতে ধরে দিল হ্যাঁচকা টান, তারপর দিল ছুট গাড়ির দিকে। আমিও পড়িমড়ি হয়ে সেদিকে। দলের যারা ট্রেনের সামনে দাঁড়িয়েছিল তারাও জয়োল্লাসে হুঙ্কার দিয়ে উঠেছে। আবুল আশফিয়া হাত ছাড়াবার চেষ্টা করছেন। স্টেশনের আন্তর্জাতিক জনতা যে যার পথ ভুলে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। পুলিশ দিয়েছে হুইসল। তবে কি দিন দুপুরে কিডন্যাপিং? কিন্তু এ তো উল্টো বুঝলি রাম, ওরে উল্টো বুঝলি রাম, কারে করলি ঘোড়া আর কার মুখে লাগাম। এখানে তো বুড়োধাড়িকে পাকড়ে নিয়ে চলেছে দুটো চ্যাংড়া। গাড়ি ঠিক সময়ে ছেড়েছিল না লেটে? আবুল আশফিয়ার ঘড়ি ঠিক না রেলের ঘড়ি ঠিক? এসব সূক্ষ্ম প্রশ্নের সমাধান হলো না। গার্ড সাহেব যেভাবে পেছন থেকে পাকা হাতে আমাদের ধাক্কা দিয়ে দিয়ে গাড়িতে ওঠালো, তার থেকে অনুমান করলাম এ প্রকারের কর্ম করে করে তার হাত ঝানু হয়ে গিয়েছে। আবুল আশফিয়া তখনও পলকে বোঝাবার চেষ্টা করছেন তার ওই ঘড়িটাই সুইজারল্যান্ডের ক্রোনোমিটার পরীক্ষায় পয়লা প্রাইজ পেয়েছিল। মিশরীদের সময় জ্ঞান নেই, আমরাও অতিশয় সরল। চিলে কান নিয়ে গেল শুনেই, আহা সুন্দর দেশ, খালে নালায় ভর্তি। গাড়ি মিনিটে মিনিটে গম গরম গড় করে যেসব নালার ওপর দিয়ে পেরুচ্ছে, তারপর গাড়ি বলে বড় ঠাকুরপো ছোট ঠাকুরপো, বড় ঠাকুরপো ছোট ঠাকুরপো, তারপর ফের নালার উপর গরম গরম। আর গাড়ির শব্দ যে এত মিষ্টি কে জানতো। এ ট্রেন মিস করলে আর দেখতে হতো না। খাল নালা তো বললুম, কিন্তু এক এক নদ নদী এমনই চওড়া যে বোধ করি সেসব নীলেরই শাখা প্রশাখা। আর সেগুলোতে জলে ডাঙার মাঝখানে ফাঁক প্রায় নেই। নিতান্ত বর্ষাকাল ছাড়া আমাদের নদীর জল যান তলিয়ে। আর পাড়গুলো থাকেন খাড়া হয়ে, সে জল অত নিচু থেকে ওপরে তোলা যায় না, তাই সে জল থেকেও নেই। চাষি তাই দিয়ে শীতকালে আরেকটা ফসল তুলতে পারে না। এদেশের লোক সৃষ্টির সেই আদিম প্রভাতে চাষাবাদ শেখার সঙ্গে সঙ্গেই তাদের একমাত্র নদী নীলের গা থেকে এত হাজার হাজার খাল নালা কেটে রেখেছিল যে নদী গম্ভীর হবার সুযোগ পায়নি, এবং ফলে নীলের জল দেশটাকে 12 মাস টইটম্বুর করে রাখে। ক্ষেত ভরা ধান, গম, কার্পাস, সবুজে সবুজে ছয়লাপ, মাঝে মাঝে খেজুর গাছের সারি, আর কখনো বা এখানে একটা সেখানে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষেতের পাহারা দিচ্ছে। আর নদীর ওপর দিয়ে চলছে উঁচু উঁচু তেকোনা পাল তুলে দিয়ে লম্বা লম্বা নৌকা। এদেশে বৃষ্টি প্রায় হয় না বলে নৌকোতে ছয়ের ব্যবস্থা প্রায় নেই। জোর হওয়ায় নৌকাগুলো চলছে দ্রুত গতিতে। পালের দড়ি ছিঁড়ে গেলে নৌকো যে ডুবে যাবে সে ডর ভয় এদের নেই। তবে বোধ করি এদেশে দমকা হাওয়া হঠাৎ এসে নৌকোকে এলোপাথাড়ি ধাক্কা দেয় না। সবুজ ক্ষেত, নানা রঙের পাল, ঘোর ঘন নীল আকাশ, চঞ্চল ছলছল জল মনটাকে গভীর শান্তি আর পরিপূর্ণ আনন্দে ভরে দেয়। গাড়ির জানালার ওপরে মুখ রেখে
আধবোজা চোখে সে সৌন্দর্য রস পান করছি আর ভাবছি, এই সৌন্দর্য দেখার জন্যই তো বহু লোক রেলগাড়ি চড়বে। আমি যদি এদেশে থাকবার সুযোগ পেতুম তবে প্রতি শনিবারে রেলে চড়ে যেদিকে খুশি চলে যেতুম। কিছু না, শুধু নৌকো, জল, ক্ষেত আর আকাশ দেখে দেখে দিনরাত কাটিয়ে দিতুম। রাতের কথায় মনে পড়ল, চাঁদের আলোতে এ সৌন্দর্য নেবে অন্য এক ভিন্ন রূপ। সেটা দেখবার সুযোগ হলো না এখানটায় এবারে। মাঝে মাঝে নদী, নৌকো, খেজুর গাছ সবকিছু ছাড়িয়ে দেখতে পাই সেই 3টে বিরাট পিরামিড। কত দূরে চলে এসেছি, তবু মাঝে মাঝে মুখ দেখিয়ে সঙ্গে সঙ্গে ছুটে চলেছে, আবার কাছের গাছের পেছনে ঢাকা পড়ে যাচ্ছে, আবার মুখ দেখাচ্ছে। তখনই বুঝতে পারলাম পিরামিডগুলো কত উঁচু, কাছের থেকে যেটা স্পষ্ট বুঝতে পারিনি। কম্পার্টমেন্টের মাঝখান দিয়ে চলাফেরার পথ কলকাতার ট্রাম গাড়িতে যেরকম, সেই পথ দিয়ে যে কত রকমের ফেরিওয়ালা এলো গেল তার হিসেব রাখা ভার। কমলা লেবু, কলা, রুটি থেকে আরম্ভ করে নোটবুক, চিরুনি, মোজা, ঘড়ি, লটারির টিকিট, হেন বস্তু নেই যা ফেরিওয়ালা 2-4 বার না দেখলে মনে হলো লোহার সিন্দুক এবং আস্ত মোটর গাড়ি। মাত্র এই 2 বস্তুই বোধ করি ফেরি করা হলো না। এক কোণে দেখি জাব্বা জব্বা পরা এক মৌলানা সাহেব হাত পা নেড়ে বক্তৃতা দিচ্ছেন, আর তাকে ঘিরে বসেছে একপাল ছোকরা। তারাও পরেছে জাব্বা জব্বা, তাদের মাথায়ও লাল ফেজ টুপিতে পেঁচানো পাগড়ি। 2-4 জন যাত্রীও দলে ভিড়ে বক্তৃতা শুনছে। পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করে জানতে পারলুম ইনি আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ছুটি ছাটায় যখন গ্রামের বাড়ি যান তখন তার প্রিয় শিষ্যরা তার সঙ্গেই বাড়ি যায়। সমস্তক্ষণ চলে জ্ঞান চর্চা। ট্রেনের অন্য লোকও সে শাস্ত্র চর্চা কান পেতে শোনে। উত্তম ব্যবস্থা। প্রাচীন যুগে গুরুগৃহে বাস এবং বর্তমান যুগের কলেজে গিয়ে পড়াশোনা করা দুটোর উত্তম সমন্বয়। মাঝখানে 3rd ক্লাস গাড়ির প্যাসেঞ্জার চাষাভূষরাও এদের জ্ঞানের কিছুটা পেয়ে গেল। আমাদের দেশের চাষারা তো প্রফেসরদের জ্ঞানের একরত্তিও পায় না। সঙ্গে সঙ্গে ফেরিওয়ালার কাছ থেকে কলামূলো কিনে নিয়ে মৌলানা সাহেব খাচ্ছেন, ছেলেদেরও খাওয়াচ্ছেন, সেও পরিপাটি ব্যবস্থা। হরেক রকম ফেরিওয়ালাই তো গেল, এখন এলেন আরেক মূর্তি, মুখে একগাল হাসি, আপন মনেই হাসছে। পরনে লজ্জড় কোট পাতলুন, নোংরা শার্ট, টায়ের নটটা টেরা হয়ে কলারের ভেতর ঢুকে গিয়েছে, আর হাতে একতাড়া রঙিন ছবিতে ভর্তি হ্যান্ডবিল প্যালিট। কেন যে আমাকেই বেছে নিল বলতে পারবো না, বোধহয় আমাকেই সবচেয়ে বেশি বোকা বোকা দেখাচ্ছিল। ফেরিওয়ালারা বোকাকেই সকলের পয়লা পাকড়াও করে, এ তো জানা কথা। একগাল হাসির ওপর আরেক পোঁচ মুচকি হাসি। লেফটে দিয়ে শুধলো, কোথায় যাওয়া হচ্ছে স্যার? ইউরোপীয় জাহাজ চড়ে মেজাজ খানিকটে বিলিতি রং ধরে ফেলেছে। বলতে যাচ্ছিলুম তাতে তোমার কি, কিন্তু মনে পড়ল মিশর প্রাচ্য দেশ, এ প্রশ্ন শুনে অভদ্রতা কিংবা অনধিকার প্রবেশ নয়। বললুম পোর্ট সৈয়দ। তারপর মোগলাই মেজাজ চেপে নিয়ে বাঙালি কণ্ঠে বললুম ইউরোপ। ও তাই বলুন, কিন্তু ইউরোপ তো আর পালিয়ে যাচ্ছেন না। তার আগে এই মিশরের পাশের দেশ প্যালেস্টাইনটা ঘুরে আসুন না। আমি তো একেবারে হরেক রকমের ফেরিওয়ালা তো দেখলাম। কেউ বিক্রি করছে 6 পয়সার জুতোর ফিতে, কেউ বিক্রি করে 500 টাকার সোনার ঘড়ি, কিন্তু একটা আস্ত দেশ বিক্রির জন্য তার আড়কাঠি ট্রেনের ভেতর ঘোরাঘুরি করবে, এও কি কখনো বিশ্বাস করা যায়? তবু ব্যাপারটা ভালো করে জেনে নেবার জন্য শুধালুম, আপনি বুঝি দেশ বিক্রি করেন? সে আমার কোনো কথার উত্তর না দিয়ে আরেক গাল হেসে তার হাতের তাড়ার ভেতর থেকে কি একটা খুঁজতে আরম্ভ করলো। ইতিমধ্যে আমার পাশের ভদ্রলোক তাকে জায়গা ছেড়ে দিয়েছেন। সে ঝুপ করে বসে পড়ে তার হাতের উঁই থেকে বের করলো প্যালেস্টাইনের হরেক রকম ছবিওয়ালা একরঙা রংচং প্যাফলিট। তার উপর দেখি মোটা মোটা অক্ষরে লেখা প্যালেস্টাইন, দি ল্যান্ড অব দ্য লর্ড, প্রভুর জন্মভূমি ইত্যাদি আরও কত কি। তারপর বলল, দেশ বিক্রি করি? হ্যাঁ তাই বটে, তবে কি না যেভাবে ধরেছেন ঠিক সেভাবে নয়, কিন্তু সে কথা পরে হবে। উপস্থিত দেখুন তো কি চমৎকার দেশে আপনাকে যেতে বলেছি, যে দেশে প্রভু জিসাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিলেন। আমার ভারী বিরক্তি বোধ হলো। এসব লোক কি ভাবে ভারতবর্ষের লোক যিশুর নাম শোনেনি? তেড়ে বললুম, দ্য বুক অব দ্য জেনারেশন অফ জিসাস ক্রাইস্ট, দ্য সান অফ ডেভিড, দ্য সান অফ আব্রাহাম, আব্রাহাম বেগাট ইত্যাদি ইত্যাদি চড়চড় করে মথিলিখিত সুসমাচার থেকে মুখস্থ বলে যেতে লাগলাম। প্রভু যিশুর ঠিকুজি কুলজি। লোকটা কিন্তু একদম না দমে গিয়ে বলল, ঠিক ঠিক,
এই দেখুন সেই জায়গা যেখানে প্রভু জন্ম নিলেন, একটা সরায়ের রাস্তা বলে। মা মেরি আর তার বর জোসেফ তখন প্যালেস্টাইন থেকে এই মিশরের দিকে পালিয়ে আসছিলেন। বেলেহেম গ্রামে সন্ধ্যা হলো। সরায়ের জায়গা না পেয়ে মা মেরি আশ্রয় নিলেন আস্তা বলে। এই দেখুন নাজারেত গ্রামের ছবি। কত চিত্রকরই না এ ছবি এঁকেছেন কত যুগ ধরে। তারপর দেখুন নাজারেত গ্রামের ছবি। জোসেফ সেখানে ছুতোরের কাজ করতেন আর মা মেরি যেতেন জল আনতে। এই দেখুন। আমি বললুম, ব্যাস ব্যাস হয়েছে, কিন্তু আপনি আমার মুশকিলটা আদপেই বুঝতে পারেননি। আমি যদি পোর্ট সাইড থেকে প্রভুর জন্মভূমি প্যালেস্টাইনে চলে যাই, তবে সেখানে ফিরে এসে ইউরোপে যাবার জন্য আমাকে নতুন করে জাহাজের টিকিট কাটতে হবে। তার পয়সা দেবে কে? না হয় প্যালেস্টাইন তীর্থ দর্শন খরচা আমি কোনো গতিকে কেঁদে কোকিয়ে সামলে নিলুম। এক জাহাজের টিকিট একই জায়গায় যাবার জন্য দুবার কাটবার মতো পয়সা কিন্তু আমার নেই। আর কাঠি তো হেসেই কুটি কুটি। আমি বিরক্ত। নিজেকে সামলে নিয়ে সে বলল, জাহাজের ডবল ভাড়া লাগবে কেন? আপনি যে জাহাজে করে পোর্ট সাইডে এসেছেন সেই কোম্পানিরই আরেকখান জাহাজ 15 দিন পর সেখানে এসে ইউরোপ যাবে। আপনি সে জাহাজে গেলেন কিংবা এ জাহাজে গেলেন, তাতে কোম্পানির কি ক্ষতি বৃদ্ধি? ডবল পয়সা নিতে যাবে কেন? আর ওই 15 দিনে আপনি দেখে নেবেন প্যালেস্টাইন। আমি বললুম, কিন্তু সে জাহাজে যদি সিট না থাকে? লোকটার ধৈর্য অসীম। সম্মুখে বুদ্ধদেবের মতো করুণার হাসি হেসে বলল, কে বললে থাকবে না? এখন তো অফ সিজন, স্ন্যাক পিরিয়ড, অর্থাৎ যাত্রীর ভিড় নেই। আপনি যে জাহাজে এলেন তার কি অর্ধেকখানা ফাঁকা ছিল না? আসছে জাহাজ গড়ের মাঠ। আমি অনেকক্ষণ চুপ করে রইলুম। চিন্তাশীল লোক বলে নয়, আসলে সব কিছু বুঝতেই আর 5 জনের তুলনায় আমার একটু বেশি সময় লাগে। ব্রেন বক্সে আল্লাহ তাআলা রিসিভিং সেট দিয়েছেন অতিশয় নিকৃষ্ট পর্যায়ের। বাল্বগুলো গরম হতে সময় লাগে মিনিট 3। তারপরও চিত্তির। 3টে স্টেশনে গুবলেট পাকিয়ে দেয় শুধু কড়াশিম। কিছু বুঝতে পারি নে। হঠাৎ মাথায় একটা প্রশ্ন এলো। জানো বোধহয় অগাবোকারা মাঝে মাঝে, অর্থাৎ বছরে 2-1 বার আকাশ সেনার মতো 2-একটা প্রশ্ন ওঠাতে পারে। তাই শুধালুম, কিন্তু আমি প্যালেস্টাইন গেলে তোমার টাকে কি চুল গজাবে? তোমার তাতে কি লাভ? লোকটা এইবারে একটু বিরক্ত হলো। প্রশ্নটা মোক্ষম কঠিন বলে না টাক করলুম বলে ঠিক বুঝতে পারলাম না। আমার মগজ তখন ওই একটা কঠিন প্রশ্ন শুধাবার ধকল কাটাতে গিয়ে হাঁপাতে আরম্ভ করেছে। বলল, আমার কি লাভ? আমার লাভ বিস্তর না হলেও অল্প, অর্থাৎ অল্প বিস্তর। বুঝিয়ে বলি, আপনাকে নিয়ে যাব কুকের অফিসে। তাদের কাছ থেকে কাটবেন আপনার পয়লা গন্তব্যস্থল প্যালেস্টাইনের রাজধানী জেরুজালেমের টিকিট। ন্যায্য ভাড়াই দেবেন, কিন্তু কুক আমাকে দেবে কমিশন। আমি শুধালুম, কুক তোমাকে কমিশন দিতে যাবে কেন? আমার বুদ্ধির প্রাধুর্য দেখে লোকটা প্রায় হতাশ হয়ে বলল, প্যালেস্টাইন সরকার কুকে পয়সা দেয় তার দেশে ট্যুরিস্ট নিয়ে যাবার জন্য। তাতে করে সরকারের 2 পয়সা লাভ হয়। তাই তারা কুককে দেয় কমিশন, কুক তারই খানিকটা দেয় আমাকে। তারা তো আর ট্রেনে ট্রেনে খদ্দেরের সন্ধানে টোটো করতে পারে না। এই কর্মটি করি আমি, তাই আমার হয় কিঞ্চিত মুনাফা। বুঝলেন তো? পাছে লোকটা আমাকে ফের বোকা বানিয়ে দেয়, তাই তাড়াতাড়ি বললাম, হ্যাঁ বুঝেছি, বিলক্ষণ বুঝেছি। যদিও আমি ততখানি সংসারী বুদ্ধি ধরিনে বলে ওইসব কমিশন মিশনের মারপ্যাঁচ আদপেই ধরতে পারিনি। কিন্তু লক্ষ্য করলাম সে প্যাট প্যাট করে আমার হ্যান্ডব্যাগটার দিকে তাকিয়ে আছে। তার উপরে মোটা মোটা হরফে লেখা ছিল ALI, আলী। লোকটা শুধালো, ব্যাগটা আপনার? আমি বললাম, হ্যাঁ। বাহ, তাহলে তো আপনি মুসলমান। আর জেরুজালেম মুসলমানদের তীর্থভূমি, মক্কার পরেই তার স্থান। আল্লাহ তাআলা মুহাম্মদ সাহেবকে রাত্রে আরব থেকে জেরুজালেমে এনে সেখান থেকে স্বর্গ দর্শনে নিয়ে যান। জেরুজালেমের সে জায়গাটার উপর এখন মসজিদ আল আকসা। বিরাট সে মসজিদ, অদ্ভুত তার গঠন। এই কিছুদিন হলো আপনাদের দেশেরই রাজা হায়দ্রাবাদের নিজাম সেটাকে 10 লক্ষ টাকা খরচ করে মেরামত করে দিয়েছেন। দেখতে যাবেন না সেটা? তারপর বলল, আসলে কি জানেন, আসলে জেরুজালেম হলো ধর্মের ত্রিবেণী। ইহুদি, খ্রিস্টান আর মুসলমান ধর্ম এখানে এসে মিলেছে। এক ঢিলে 3 পাখি। তীর্থ দেখলে পুণ্য হয় কি না হয় সে কথা আমি কখনো ভালো করে ভেবে দেখিনি, কিন্তু হিন্দুদের কাশী, বৌদ্ধদের রাজগীর যখন দেখেছি তখন এ 3টেই বা বাদ যাবে কেন? বিশেষ কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব আমি আদপেই পছন্দ করি নে। তাকেই বলে কমিউনালিজম।
সৃষ্টিকর্তা যখন তার অসীম করুণায় এতগুলো ধর্ম বানিয়েছেন, তখন নিশ্চয়ই সব কটাতেই কিছু না কিছু আছে। আর বিশেষ করে মা ভারী খুশি হবেন যখন শুনবেন আমি বয়াত আল মুদ্দস অর্থাৎ পুণ্যভূমি দর্শন করেছি। তার বাবাও মক্কা অবধি পৌঁছাতে পেরেছিলেন, বায়াত আল মুদ্দস দেখেননি। সেখানে শুনেছি অতি উত্তম তসবি অর্থাৎ জপমালা পাওয়া যায়। একটা কিনে দিলে মা যা খুশি হবে। মুসলমানরা সচরাচর পড়ে 5 ওয়াক্ত, মা পড়ে 7। মা তসবি গুনবে আর আমার উপর ভারী খুশি হবে। পল আর পার্সি অবশ্য অত্যন্ত দুঃখিত হলো। পার্সি বলল, আমাদের ফেলে আপনি চলে যাচ্ছেন প্যালেস্টাইন? আপনি না বলেছিলেন ভূমধ্যসাগরে নানা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, ইতালি আর সিসিলি, তারপর কর্সিকা আর সার্ডিনিয়ার ভেতর দিয়ে জাহাজ যাবার সময় ভেসুভিয়াস, আরও কত কি দেখাবেন। আমি স্বার্থপর, পাষণ্ড, পূর্ব প্রতিজ্ঞা ভুলে গেলুম, তবু হাত জোড় করে মাপ চাইলুম। পল পার্সির দিকে তাকিয়ে বলল, ছি পার্সি, স্যার ধর্মের জায়গা দেখতে ভারী ভালোবাসেন, এ সুযোগ ছাড়বেন কেন? তবু আমার মনটা খারাপ হয়ে গেল। একদিকে বন্ধুজন, আরেকদিকে মায়ের তসবি। সংসার কি শুধু দ্বন্দ্বতেই ভরা?